নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো আসুন, আজকে আমরা বিশেষ করে এক অনুষ্ঠানে এসেছি বলতে আমাদের রয়্যাল শো একাডেমির যত শিল্পবৃন্দ সবাই এসেছে। আর সে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এক বন্ধু মানে রাজীব পরামানিক জামবাদ। আমরা আমাদের যে বিশিষ্ট শিল্পীটি উনি হচ্ছেন রাজীব পরামানিক জামবাদ। তো ওইখানে আমাদের স্যার আছেন, হ্যাঁ, ওই উত্তম স্যার, গৌতম স্যার, দুজনেই সবাই মানে যত মানে বন্ধুরা সবাই জানেন ওনারাকে। তো স্যারদের সাথে আজকে এখানে দেখা, স্যারের সাথে আসতে আসতে এমন এক মহান ব্যক্তির সাথে সাক্ষাৎ হই। উনি মানভূম জগতের বিশিষ্ট শিল্পী। তো ওনার ব্যাপারে আমারও তো জানকারি নেই, স্যার জানেন। তো স্যার জানেন, আমাদের দাদা বীরেন্দা জানেন। তো অনেক কিছু গল্প আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো, মানে কিছু অজানা কথা যেগুলা হয়তো আমি হয়তো ছৌ নাচ করছি, কিন্তু ছয়ের বিষয়ে আমি অনেক কিছু জানি না। তবে সেই জিনিস কিছু তুলে ধরবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো উনি হচ্ছেন বিশিষ্ট ব্যক্তি সৃষ্টিধর মাহাতো। আমার নাম সৃষ্টিধর মাহাতো। আমার গ্রাম হচ্ছে মহসর জামবাদ, কেন্দা থানা। আমার জন্ম যদিও এখন আমার এই জামবাদে আছি, অনেকদিন ধরে আছি, প্রায় 50 বছর। এখানে আমার মামা বাড়ি। আমার মূল ইয়ার ছিল, যেখান থেকে আমি পড়াশোনাটাও করেছি। এটা হলো কুললি গ্রাম। আমার এই কুললি গ্রাম এই আমার এই জামবাদ অঞ্চলের একটা গ্রাম। তারপরে আজ থেকে 50 বছর আগে এখানে আমরা এসেছি, এখানে আমরা আছি। তো আমার বাবার নাম হলো নবীন চন্দ্র মাহাতো, মা হলো পটুরা মাহাতো, আমার ভাই হলো কর্মবীর মাহাতো, আর বোন হলো বেহুলা মাহাতো, আর আমার ছেলে হলো গৌতম মাহাতো। আর দুটো মেয়ে আছে, একটা হলো ঝুমুর মাহাতো, একটা হলো মমতা মাহাতো। এই হলো সাংসারিক পরিচয়। সংসার। তারপর আমার নাতিও আছে, নাতি আছে। আপনার মানে গল্পের মধ্যে একটু জিনিস মাঝে মধ্যে একটু সেই মিক্সিং টাইপের আছে, কোনো মনে করেন। এই স্যারের সাথে কতদিনের থেকে, এই উত্তম স্যারের সাথে কতদিনের থেকে আপনার রিলেশন? স্যারের সাথে গল্প বলতে আমরা তো আমার জন্ম থেকেই বলা ছিল, জন্ম থেকে দেখেছি। মানে আমার একটা ছৌদল ছিল। ছৌদল ছিল আপনার? ছৌদলের নাম এখনো আছে। এখনো আছে। কি দলের নাম? এই জনকল্যাণ সৌনৃত্য পার্টি। আচ্ছা, এটা আমারই নাম দেওয়া। তো সেই ছৌদলের উত্তমের বাবা ছিলেন একজন শিল্পী। তো আমি ওটা ছিলাম পরিচালক। আমি সেই ছৌদলকে, এখন তো অনেক দল বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই সময় আমি ঝাড়খণ্ডে, তখন ঝাড়খণ্ড নাম হয়নি, ঝাড়খণ্ড এখন যেগুলো ঝাড়খণ্ড হয়েছে সেই জায়গাগুলো গেছি। কাটা গেছি, রাঁচি গেছি, ধানবাদ গেছি, কলকাতা গেছি। দলটা বহুদিন পুরানো, আমার প্রতিষ্ঠিত নয়। এটা নির্মল মাহাতো, নির্মল পরামানিক, রাজীবের দাদু আমলে তখন আমার বাবা ওইটা ছিলেন, ওনারাই তখন প্রতিষ্ঠিত বাবার আমল থেকে। হ্যাঁ, এবং সেই সময় আমি অত্যন্ত ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমার তখন থেকে এই জিনিসগুলোর উপর বেশি ছিল, মানে আকর্ষণ ছিল। আমি বিভিন্ন জায়গায় আমার সেই দল যখন নাচ করতে যেত, এখন যেমন গাড়ি নিয়ে যায়, টাকা করে দিচ্ছে, খাওয়াও সেরকম দিচ্ছে, তখন সেরকম কিছু ছিল না। তখন নিমন্ত্রণ করতো যে তোমরা আসো। আচ্ছা। দল বলতে একবারে গা ভাঙে সব যাচ্ছে। আচ্ছা। বিশেষ করে আমাদের মহেশপুর, গোগদা, ভুতাম, পিয়ালসল, এই যে কাছাকাছি যে গ্রামগুলো, এগুলার ওই যখন জাগরণ হতো আর কি, শিব গাজনে,
এগুলা ধরা বাঁধা মানে জামবাদের দল ওই থাকছে। থাকবেই। তো তখন আমি বায়না ধরতাম আর কি, যে আমি যাবই। তো আমি খুব কান্নাকাটি করতে, বাবা নিয়ে যাবেন। তখন আমাদের সেই দলের ঝুমুরিয়া অত্যন্ত ভালো, কীর্তন মাহাতো, আমরা বলতাম খড়ু কীর্তন। এখানে গ্রাম। এই জামবাদে গ্রাম, খড়ু কীর্তন, এবং অত্যন্ত এত সুন্দর গলা, এখন আর এত ফুর্তিবাজ লোক বাহ, বাহ, এখন খুব কম দেখতে হয়। সেই খড়ু কীর্তন আমাকে কাঁধে করে নিয়ে যেত, বাহ। কাঁধে করে নিয়ে যেতে, এবং সেই ধমসা যেখানে পাওয়া যেত না আসরে, সেই ধমসার কাছে বসান দিত। তো আমার সেই নাচ দেখতাম, আর দেখে দেখে মনে হতো যে এরকম আমি কখনো আমিও করবো। আমি এরকম শিল্পী হবো আর কি, বাহ। ছৌ নাচে হবো। তো আমিও নাচ করেছি, কিন্তু ওই নাম করা শিল্পী আমি হতে পারিনি। তারপরে চাকরি করতে গেলাম, সে অনেক কিছু ইতিহাস আছে, কিন্তু আমিও নাচ করেছি। আমিও এই দলকে নিয়ে যে আমি কলকাতা বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, অনেক জায়গায় আমি নাচ করেছি। বাহ। বিশেষ করে আমি শিব নাচটা নাচতাম, শিব নাচ, বাহ। শিব নাচ, ভূত নাচ, এইসব নাচ আর নাচতাম। তখন তো সে একরিয়া ছড়িয়ে ছিল, হ্যাঁ। মানে একজন এই শিব নাচ, কার্তিক নাচ, তো কৃষ্ণ নাচ, নাচইয়া হিসাবে আমি কোনো নাম করতে পারি নাই, হুম, হুম, সেটা ঠিকই। ঠিক। তো আমি পরিচালনার দিকটাই আমার ইয়া ছিল। আচ্ছা, আমরা যে আমাদের বিরিয়ান আছে, হুম বিরিয়ান এখন আমাদের ঘরে ছেলে হয়ে গেছে। হুম। কার্তিক কর্মকারও আমাদের সঙ্গে কাজ করে। কার্তিক আমার- বাবুর সাথে উনি বললেন, আমার সাথে অত ইয়া নাই। হ্যাঁ। আর কার্তিক বাবুর সাথে আমার আগেও পরিচয় হয়েছে, গল্প হয়েছে, হ্যাঁ, হয়তো ভুলে গেছে। তো বিরিয়ান এখন একজন আন্তর্জাতিক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে সুশিল্পী, আমাদের একদম মানে মাথার- বিদেশে এখন মাথার মনে। বিদেশে প্রায় নাচ করতে যাচ্ছে। পুরুলিয়া জেলার এমন কোন গ্রাম পঞ্চায়েত এলাকা নাই যে গায়ে বীরেন কালিন্দী, কার্তিক কর্মকাররা নাচ দেখায় নাই। গোটা দেশের বড় বড় শহরে এখন আমাদের নাচ গর্ব। করেছে। এখন আমাদের গর্ব, অহংকার। কিন্তু এরা বলতে চাইছে কি, এই কার্তিক কর্মকার, বীরেন কালিন্দী, হুম। যারা ছৌ জগতের একদম চূড়ান্ত পর্যায়ে আছেন, হুম। চূড়ান্ত পর্যায়ের খুব ভালো মানের শিল্পী, তারা ছৌ নাচ সম্পর্কে কিছু জিনিস তোমার কাছে জানতে চাইছে। যেমন ছৌ নাচটার উৎপত্তিটা কিভাবে হয়েছিল বলে তোমার মনে হয়? আমার তো মনে হয় আমাদের কোনো জিনিসই তো বিচ্ছিন্ন ভাবার ঘটনা নয়। যা কিছু তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিসেই আমাদের জীবন এবং জীবিকা নিয়ে। তো ছৌয়ের উৎপত্তি আমাদের জীবন এবং জীবিকা নিয়ে। তো এখন আমরা ছৌ করি কখন? এতদিন আমাদের ছিল যে আমরা সাধারণত চড়ক পূজা। শিব গাজনে, শিব গাজনে জাগরণের রাত্রিতে জাগরণ হিসাবে এটাতে আমরা ছৌ নাচ করি। ছৌ নাচ করতাম। হুম। এটা হলো মূল কথা। মূল কথা। আর সবচাইতে মূল কথা, শিবকে ধরা হয় আমাদের কৃষির দেবতা। কৃষির প্রথম উনি চাষ শুরু করেছিলেন। স্রষ্টা। হ্যাঁ, কৃষির প্রবক্তা আচ্ছা, শিব, মানে বুড়া বাবা। আমরা শিব বলি না, আমরা বুড়া বাবা বলি। ভগবাই বলি। আমরা বুড়া বাবা বলি, আমরা নাম করি না। তো সেই বুড়া বাবা আমাদের সামাজিক রীতিনীতি, সমাজের যে নীতি নৈতিকতা, আমাদের কৃষিবিদ্যা, এই চিকিৎসাবিদ্যা, নৃত্যগীত, যা কিছু সমস্ত কিছুর উনি প্রবক্তা। এবং তাকে আমরা মনে হয়, তাকে আমরা বলা হয় আমাদের ধর্মের গুরু, ধর্মগুরু। তাকে ধর্মগুরু বলা হয় আমাদের। তিনি একটা ধর্ম, তখন ওটা আমরা ভুলে গেছি। ওনার ইয়া ছিল এই আদিবাসী মানুষের, তখন ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ ছিল এই সারি ধর্ম। সারি ধর্ম তিনি প্রবক্তা। এটা তো আমরা ভুলে গেছি এখন। এখন হিন্দু ধর্মে আমরা। আচ্ছা, উনি কি মানুষ ছিলেন? বুড়া বাবা? উনি আমাদের ঘরের মানুষ, সাধারণ মানুষ, মানে রক্ত মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ। না কোনো পৌরাণিক দেবতা? পরবর্তীকালে ওকে পৌরাণিক দেবতা হিন্দুয়াইজ করে ওকে ওদের থলি ঢুকাইছে, মানে হিন্দুয়াইজ করে নিয়েছে, ওকে অলৌকিক করে নিয়েছে। অলৌকিক করে। কিন্তু উনি মানে কখনো বুড়া বাবাটা লৌকিক একজন নয়, মানুষই ছিলেন। আচ্ছা, উনি লৌকিক
আমরা সাধারণত আমাদের আদিবাসী মানুষের ওনার হইলো থিওরি হইলো ওই বুড়ো বাবার যে তুমি সৎ হও, আচ্ছা উৎপাদনশীল হও এবং ভয় শূন্য হও, মানে ভয় থাকবে না, এবং কোনো কিছু তুমি কাজ করে উৎপাদন করো, এবং সমস্ত কিছু কথায় বার্তায় চাইলে চলনে আচার আচরণে সব কিছুতেই তুমি সৎ থাকবে। এইটা হলো আমরা সেই জন্য ওই যে আমরা প্রত্যেকটা ব্যবহার করে ত্রিশূল, ওই তিনটা ইয়াই হইলো তাই। সৎ মানে সমস্ত কিছু মানে সৎ, আর উৎপাদনশীল, যেখানেই উৎপাদন সেইখানেই আমার এই সংস্কৃতি আছে। যেখানে উৎপাদন নাই, শ্রম নাই, সেখানে সংস্কৃতি নেই। তো এখন সবকে যারা পরিশ্রম করে কাজ করে, যারা শারীরিক পরিশ্রম করে, তাদেরই সংস্কৃতিটি আছে। যারা কিছু চাষ করছে, কিছু জিনিস তৈরি করছে, যা কিছু কাজ, সেইখানে সংস্কৃতি আছে। তো শিব হলো মানে বুড়া বাবা হলো আমাদের সেই কৃষির মূল। তিনি প্রথম কৃষির সূচনা করেছেন এবং কিভাবে চাষ করতে হবে। এখনো আমরা যদি হাল মই ছুলি, এখনো ওই জুয়ালের এখনো আমরা সেই ইয়া দিই, সিঁদুর মানে দাগ কাটে, সিঁদুর কাটে। এবং ওই জুয়ালটা যখন তৈরি করে তখন তাকে উপবাস দিয়ে থাকতে হয়, উপবাস দিয়ে স্নান করে তবে ওইটা কাটতে হয়। এখনো সেটা করে। এখনো আমরা দেখা যায় যে ধান গাদায় পাড়া, যখন আমরা ধান ইয়া করে পাড়ন দিই, তখন চিক দিয়ে তিনটা দাগ আমরা করি। আচ্ছা, এই বুড়া বাবা এবং ছৌ নাচ মানে ওতপ্রোত বাবা জড়িত। এবং এই ছৌ নাচের মূল ইয়াটাই হইলে যে এই শিবের কথাকে, শিবের কাহিনীকে জাগরণ করা। মানে কি জাগরণ করা? মানে নাচ খেল করে ফুর্তি করে রাত কাটানো, এটা কথা নয়। মূল কথা হলো জাগরণ। কথা হলো তুই জাগো, তুমি ঘুমাই থাকো না। আমাদের মানুষ এখন ঘুমন্ত, হিন্দুয়াইজ করে, মানে এখন ইয়ারাকে এমন গোলক ধাঁধায় ফেলেছে এবং এত মানে মিথ্যা ইয়াতে ফেলেছে যে তারা ভুলে গেছে নিজের ইয়া। এবং তাতে করে ওই শুধু আনন্দ করে হল্লোড় করে রাত কাটানো, এই ব্যাপার করে। আমাকে শিবকে জানা, বুড়ো বাবাকে জানা, তার কাহিনীকে, যা কাহিনী থাকবে, যাটুকু জানা, তার আদর্শ কি, সেইটা আমার ছয়ে সেইটা প্রতিফলিত করা, এইটা ছিল মূল কথা। এখন কাহিনী অন্যরকম হয়ে গেছে, নাচ অন্যরকম হয়ে গেছে। আগে কোনো সেরকম কোনো পোশাক টোশাক ছিল না, একদম সাধারণ। আমি যে মুখোশ প্রথম ব্যবহার দেখেছি, তার আগে তো ছিল না, একবারই মুখোশ ছিল না তখনকার। এবং আনন্দটাই বড়, এবং আনন্দটাই বড়, আনন্দটাই বড়। তাহলে চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন ছিল না, চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন। মানুষ ছৌ নাচটা কেন করতো? মানুষ ছৌ নাচ কেন করতো? বা ছৌ নাচ শুরুতে, এখন নাই রোজগার করছে। ছৌ নাচ করার মূল কারণ ছিল, প্রথম কারণ হলো ওর কাহিনীটাকে ইয়া করা, বুড়া বাবার কাহিনীটাকে জানা। কাহিনীটা আর একটা আছে, ওখানে বলা আছে, যারা ছৌ নাচ করে চাষের কাজে প্রচন্ড পরিশ্রম আছে। মানে ধরুন রোদ আছে, শীত আছে, আষাঢ় মাস থেকেই তো কাজ না, ইয়ার থেকে আমাদের গোটা বছরই কাজ থাকে, গোটা বছরে। তবে সেই সময়টা অত্যন্ত বেশি পরিশ্রম করছে। এবং বিশেষ করে যখন আমাদের ধান রোপাটা হয়, লাগাটা হয়, তখন যে পরিশ্রমটা, এমন এখন তো না হয় বোতলে জল নিয়ে যাচ্ছে, তখন ওই ইয়ার জল খাইতো, ক্ষেতের জল খাইতো, যেখানে জল পাইতো সেই থেকে বাসাম নিয়ে গেল, ওখানে খাইতো, ওখানে জল খাইলো। ওই এখন ছাতাও তখন কম ব্যবহার হতো, সমস্ত জলটা গায়ে পড়তো, মানে বৃষ্টির জলটা রোদটা গায়ে লাগিত, কিন্তু তবুও কিছু হতো না। কেন হতো না? ওই যে ছৌ করতে, তো ছৌ করলে যে পরিশ্রমটা হয়,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে ইয়ার চালু থাকে তার আগে মানে তার আগে 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 অর্থাৎ ওই যখন সিম গাজন হইতো হ্যাঁ মানে চোদ্দ গাজন হ্যাঁ সেই সময় তো পরিশ্রমটা করতো। হ্যাঁ এবং এবং অনুশীলনটা তো মাঘ মাস থেকে শুরু হয়ে মাঘ যায় মাসে পয়লা মাঘ ঠিক। পয়লা মাঘ থেকে আগে শুরু তো হলো আগে শিকার টিকার বেশিরভাগ করতো সেই গল্পটা বলো। হ্যাঁ শোনা যাচ্ছে শুরুটা কিভাবে হয়? হ্যাঁ তখন চাষটা বেশি হয় নাই আর কি। তখন মানুষ চাষবাস করতো নাই, খুব কম আর কি। তার আগে মানুষ শিকার জীবন পালন করতো। শিকার জীবন পরে হলো এটা। তো শিকার জীবন যখন মানুষ ছিল তখন বেশিরভাগ পুরুষ মানুষ, সমস্ত পুরুষ মানুষ দল বাঁধে ওরা শিকার করে, আর মেয়েরা ঘরের কাজ টাজ করতো বিভিন্ন রকম। তো এখন শিকার করতে তো বন ছিল তখন, হুম। আমাদের তো তোমার এইগুলা বন ছিল, এটা যেখানে আমরা এখন ইয়া বলছি, অনেক বেশি ছিল। ঠিক আছে, এটাও ঠিক আছে, বন বন ছিল। ছিল। এটা বন ছিল। তো সেইখানে মানুষ দল বাঁধে শিকার করতে যেত। তো অনেক সময় শিকার পাইতো, অনেক সময় শিকার অনুষ্ঠিত হয়ে যায়, অনেক সময় দূর বন, অনেক দূরে চলে যেতে হবে। তো একবার হয়েছে কি, একটা ওই দূরে শিকার করতে গেছে একটা দল, এখন সেখানে একটা বিরাট একটা বন বরাকে ওরা মারিয়েছে, এবং তারপরে সেটা বন বরাটা মারলেই কি সহজে আনতে পারবে? আরো দল আছে, তারা লড়াই করে ওটা নিয়ে নিবার ইয়া করেছে, চেষ্টা করেছে। আরো তো দল রয়েছে, আরো দল আছে, তারা গেছে, তারা তো তারাও তো শিকারের জন্যই গেছে, শিকার জন্য কিছু একটা গেছে। শিকার পাবো। হ্যাঁ, তোমরা শিকার পাবে, ওটা নিয়ে নিতে তো কোনো ব্যাপার নয়। তো তাদের সাথেও লড়াই করে তাকে নিয়ে আনা, এখন এইটা নিয়ে আর সে বিরাট বনমরা, তাকে আনা হলো, সবাই ইয়া করে একসাথে ইয়া করে সবাই রান্না বান্না করে খাইলো। খাওয়ার পরে এই কে কোথায় মারলে, কেমন করে মারলে, তারপরে কেমন করে আনলে, বোরাটা কেমন ভাবে কেউ সেই পালাচ্ছিল, কেমন ভাবে সেই- বোরাটা লুকাচ্ছিল। এখনো যেমন ভাষা, তখন ভাষাটাও অতটা পরিষ্কার না। পরিষ্কার ছিল না, ঠিক। এখন কেউ বলছে, তখন সেই দেখাতে শুরু করলো, দেখাতে যে- এইভাবে ছিল আর কি। এইভাবে আমরা গেলাম, দলবাঁধে গেছিলাম, সবাই ডাকাটাকে এমন এই জাল পলো টাঙে তীর ধনুক তীর ধনুক নিয়ে আমরা গেছি। তা কেমন ভাবে গেছি আমরা, আচ্ছা, কেমন ভাবে কোথায় গেলাম, কেমন ভাবে ঘেরলাম, কিভাবে কেমন মারলাম? কেমন ভাবে পশুটা দেখি ছিল, তাকে কিভাবে ইয়া করলে, সেইগুলা মানে। এবং তারপরে কিভাবে আমরা সবাই মিলে, আর এমনিতে সহজে ওকে ইয়া করা কাবু করা গেল, সেই চেষ্টা করেছে ইয়া করতে, আমরাও আমি ফোনটা দেখছি। চেষ্টা করেছি। এই সবাই মিলে ওকে ইয়া করে মারা হলো, মারা পরে ওকে নিয়ে আনা হ্যাঁ, হলো। বলো। এই আনতে আবার দলের মধ্যে লড়াই, হুম। এই সেইটাকে হ্যাঁ, অভিনয় করে, মানে কাজ মানে করো। দেখাতে লাগলি যে দেখা- এইভাবে আমরা বোঝা, নিচ্ছি। বোঝা, হ্যাঁ, নাহলে বলার সময় হয়তো তুমি বলছো, হ্যাঁ, হ্যাঁ। ও বলছো পাড়া তো আর হচ্ছে না, ও তো মাঝে আমি বলছি, এই একটা অভিনয় করে দেখানো। এই যে না বলাটাও, যে এ বলছে, তখন ও বলছে তুই বলতে পারছিস না, দাঁড়া আমি বলছি, এই যে এইটা এইরকম, তো বলছে দাঁড়া, এরকম ছিল বড়াটা, সেই বড়াটা চাল দেখান দিল আর কি। ঠিক, ঠিক। হ্যাঁ, তারপরে এরকম করে গেলি, এরকম করে মারলো, এরকম করলো, মানে সেই আরো সবাই অনেকেই ওইটা দেখার জন্য দর্শক জড়ো হয়ে গেল। দর্শক জড়ো হয়ে গেল। এখন এইটাকে যখন দেখতে সবাই লাগলো, তখন আরো কিছু লোক বলছে, হে বলছে এরকম হয়েছিল, তো তোমরা কি দেখাও না একবার, আমরা আচ্ছা। দেখি। এই করতে তারপর বলছি, শালা মানুষ তো বড় ইয়া করছে ওইটাকে, হুম, হুম। এই পছন্দ করছে। এই করতে ওটার মধ্যে আরো কিছু কৌশল, কৌশল, মানে ওইটাকে মজার জিনিস। ওইটাকে আরো সুন্দর করার জন্য কিছু লোকের তো বুৎপত্তি থাকে, থাকে। জন্মগত কিছু লোকের থাকে, সেটিকে একেবারে সুন্দর করে সাজায়। তখন তাদের বিভিন্ন জায়গায় যে ছোট ছোট জনবস্তি আছে, তারা
ডাকতে লাগিল, আসো হে আমরা ওটা দেখাও, আর বড় ভালো তোমরা নাকি করেছো। আচ্ছা এই দেখাতে দেখাতে একটা ফর্মাই তৈরি হয়ে গেল, এটা হলো ছৌ নয়। এইটা হয়তো তার বাস্তবতা আছে কিনা, তার তো বাস্তবতার তো একটা আমার জীবনের সঙ্গে তো একটা একটা আমার কল্পনার ব্যাপার নয়, এটা হতেই পারে, কিন্তু এটা কতখানি এটার সঙ্গে সেটা তবে আমার মনে হয় এই ধারণাটাই সত্যিকার ধারণা। এইভাবে ছৌ নাচ উৎপত্তি হ্যাঁ। হয়েছে। পরবর্তীকালে শুনেছি যে দেবাসুরের যে লড়াই হয়েছিল সেইটাকে অভিনয় করে দেখাতে দেখাতে এই ছবির উৎপত্তি। এটার সাথে একটা একটা কাল্পনিক কাল্পনিক ব্যাপার, এটা দেবতাকে দেখেছে, কেউ এটা শিল্পী দেখেছে। এটা নয়, এটা কখনো না। ওই যে আমাদের যে আর্য অনার্যের যে লড়াই, সেইটাকেই তো পরবর্তীকালে দেবতা অসুরের লড়াই বলা হয়। আচ্ছা বীরেন, তুমি তো নাটুয়া শিল্পী, হুম। তো নাটুয়া এবং ছৌ নাটুয়া এবং শোয়ের মধ্যে কোনটা বেশি পুরানো? সেটাই তো জেরুর কাছে জানতে চাইছি। এখন ব্যাপার হইলো পুরানো আগে নাটুয়া না আগে ছৌ? নো একই সঙ্গে? একই সাথে এগুলা তৈরি। কোনোটাই যদি বলে যে তোমার বাপ তোমার কাছে বড় না তোমার মা তোমার কাছে বড়, তোমার উত্তর দিতে বড় কষ্ট হবে। দুটো জিনিসই আমার কাছে প্রায় সমান। এই দুটো জিনিসেই ওই নাটুয়া এবং ছৌ আমার মনে হয় একই সময়ে তৈরি। পশু পাখিরাও নাচ করে, তো মানুষও তো নাটুয়াও আমরা যদি বিশ্লেষণ করে দেখি, নাটুয়ার যে চাল চলন আদব কায়দা সমস্ত আমাদের ছয়ের সাথে মিল আছে। ইয়ার সাথে প্রকৃতির সাথে, গাছপালা, ওই বাতাস, নদী নালা, তার যে প্রবহমানতা, তার যে গতিশীলতা ছুঁয়ের মধ্যে, এই নেটওয়ার মধ্যে সেইগুলা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা আছে। নাটক ছ দুইয়ের মধ্যে যেমন আমি দীর্ঘদিন তো ওই খড়ুবাবুকে নিয়ে গোটা কোনাপাড়ার, কোনাপাড়ার খড়ুবাবুকে নিয়ে আমি গোটা বিহার বেঙ্গল তো উনি নাটুয়া শিল্পী ছিলেন। যে ওই সোনাল পোকা দেয় আমরা ঘুরাই নাই, আগে ঘুরাতে ছিল। আগে সোনাল পোকা ঘুরাইতো, সেই সন্ধ্যা ডাল পাতা নিয়ে ডাল নিয়ে আর ওরা সেই দুটো ঠ্যাংকে ভাঙিয়ে ওরা কাটিয়ে দিয়ে ওকে এমনি করে কাটি দিয়ে ইয়ার বসে সাথে থাকে। চুলের সাথে একবার ঘুরান দিল নিজেই। আর করে দিলে আর উল্টে থাকতো, সেইটাই আপনার মানে ওই ওই পোকাটার ওই ঘোড়াটা দেখে হ্যাঁ, বলছে আমি যে মানুষটাও মানে এই পাঁচ বিঘার আগে ঘোরার এই আটা শিখেছি এইরকম। আচ্ছা, আমি একটা বইয়ে পড়ছিলাম হ্যাঁ যে নাটক নাচ ইজ দ্য মাদার অফ ছৌ ডান্স, মানে নাটক নাচকে সেটা পণ্ডিতরা অনেক কিছুই বলবে। হ্যাঁ। পণ্ডিতদের কথাটাই ওরা অনেক কিছু পেঁচায়। মাদার অফ ছৌ ডান্স, মাদার অফ নাটুয়া, এটা ও দুটাই মানে ওই সমান্তরাল। সমান্তরাল ভাবে তৈরি। একটা কেউ নাটুয়া করছে, কেউ ছৌ করছে, কেউ মাছানি করছে, কেউ কাপ করছে, এইগুলা প্রত্যেকটাই একসাথে প্রায় বলা চলে। এই ডানি নাচ ফানি নাচ এগুলো সবাই একই সঙ্গে এগুলা সম্ভবিত, অত্যন্ত প্রাচীন। অত্যন্ত প্রাচীন। এগুলা কবে তৈরি হয়েছিল কেউ বলতে পারবে না, তার কোনো তাল শারীরিক কোথাও লেখা নেই। আচ্ছা, এই যে গম্ভীর হ্যাঁ, এদের তো এক একটা তো আমাদের লোকশাস্ত্রের যতগুলো ধারা রয়েছে, হ্যাঁ এই নাটুয়া বলুন, ঝুমুর নাচ বলুন, হ্যাঁ ঢালি নাচ বলুন, ছৌ বলুন, গরম গরম নাচ বলুন, জাওয়া নাচ বলুন, টুসু ভাদু, মোটামুটি বুঝাই যায় যে প্রকৃতি থেকে ওটা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রকৃতি থেকে বোঝাই যায়, মানে প্রকৃতি সবার থেকে- একটা মেল আছে। প্রকৃতি থেকে হয়তো বেটা ছেলে যারা নাচে, হ্যাঁ বেটা ছেলে যেমন করোনা নাচ, ছৌ নাচ করে, হ্যাঁ। নাটক নাচ করে, ঢালি নাচটা করে, ন্যাচুরালি জাওয়া নাচ করে, গরম নাচ করে, টুসু নাচ করে, সবগুলাই প্রকৃতি কেন্দ্রিক প্রকৃতি আর কৃষি কেন্দ্রিক, কৃষি 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 কেন্দ্রিক, বন আর নদী এইসব থাকছে। এটা প্রকৃতিকে নিয়ে এবং কৃষিকে নিয়ে। এখন তো ছৌ মানে অন্যদিকে আমার চলে গেছে। ছৌয়ের আমরা ছৌ শিল্পী যে নাচ এখন করছি, বলতে গেলে ছৌয়ের আমরা বিপক্ষে কাজ করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে ছৌ নাচের একদম কিংবদন্তি আমি তো- শিল্পী
গম্ভীর সিং মুড়া। আর গম্ভীর সিং মুড়ার সঙ্গে আমার তাহলে গম্ভীর সিং মুড়ার সঙ্গে গম্ভীর সঙ্গে মুড়ার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। আচ্ছা, তার আগে হ্যাঁ গম্ভীর সিং মুড়ার আগে হ্যাঁ তার কারা ছৌ নাচ করতেন? তার আগে গম্ভীর সিং মুড়ার আগে হ্যাঁ এই বা তারও বেশি পুরানো? আপনার মানে অনুমান করা, হ্যাঁ, আপনি যেটা জানেন জানেন। এই ধনুকধারী সিং, ধনুকধারী সিং, ধনুকধারী সিং ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি ছিল এইখানে ওই আরসা থানার এইখানে। আচ্ছা, ধনুকধারী সিং, মানে গম্ভীর সিং মুড়ার আগে। তারপরে মধু ভাট, মধু ভাট, মধু ভাটের নাম শুনে? হ্যাঁ, শুনেছি, ধন্যবাদ। মধু ভাট, জিপা সিং, জিপা সিং তো ওর দীপা বাবা। সিং গম্ভীর সিং এর বাবা। বাবা এই লাল মাহাতো? লাল মাহাতো আগের বটে ঠিকই, কিন্তু মোটামুটি বেশি আগে নয়, ওই গম্ভীর সিং এর সমসাময়িক, একটু আগে, একটু আগে। একটু সমসাময়িক আগে। বটে। আর আমার পরিচয় এই ইয়াগুলোর সাথে সেই সময়টাতে, কোন সময়টাতে? ওই যেমন গোবরাহাড়ি ছিল, আচ্ছা, গোবরাহাড়ি দেখেছো তো? না, আমি দেখি। গোবরাহাড়ি দেয় আমাদের এখানে আসছে, এখানে আমাদের এখানে ছোল ছিল, ওখানে রসা ছিল দারুণ। ওই যখন শিল্পীরা নাচছে তো ও বাইরেই আচ্ছা, বাইরে নাচতো? সব সময় নাচছে ওইরা তো আসরের বাইরেই নাচতো? ভিতরে নাচছে তো, ও আসরের বাইরে নাচছে বাহ, এইরকম ঢোকার আগে? সব সময় গোবরাহাড়ি, এই কুইলামতি, ধনু, এই সব নাম তো ছিল তখন। কুইলামতিকে দেখেছো? না আমরা তো দেখিনি, তো তো আর তো তার বয়স নাই আমার। আমি কুইলামতিকেও দেখি। আচ্ছা, মানে একদম ছোট করে, হুম। একদম মানে- ছোট করে জানতে চাইবো যে ছৌ নাচের খারাপ দিক গুলা বর্তমানে হুম। কোনলা তোমার মনে হয় যে এগুলা না করলে ভালো হবে? হুম, হুম। আমি তো তুমি তো এখনকার ছৌ নাচ দেখেছো। এটা শুধু দেখালো, আমরা এই নিয়ে দীর্ঘ 12 বছর পুরুলিয়া সমস্ত ছৌ দলগুলোকে নিয়ে হুম। আমার একটা সংগঠন ছিল, জেলাওয়ারের সংগঠন, যেটা হলো মানভূম জনজাতি সংস্কৃতি সংঘ পুরুলিয়া। যেটাতে সদস্য ছিল এই আমার ওই সেই সুবোধ বসুরাই ছিল কি? না না সদস্য ছিল না, অনিল মাহাতো, অনিল মাহাতো, ওই ধুলা মাহাতো, হুম। এই তারপরে এই আমাদের গণেশ নাট্য গোপাল সরে, গোপাল সুঁড়ি তখন ওটা সভাপতি, আমি সেক্রেটারি। তো আমাদের 48টা সদল তখন সংগঠনটা ছিল, 48টা দল ছিল। সেই 48টা দল মিলে আমরা তখন একটা ইয়া ছিল যে ছৌয়ে আমাদের অন্যদিকে চলে যাচ্ছে, যাতে করে আমাদের ছৌটা আমার কথা বলে, ছৌ নাচের মাধ্যমে আমরা আমাদের কথা বলবো। আমাদের কথা বলি, আমাদের জীবনের কথা বলি। এই ছৌটা অন্যদিকে চলে যাচ্ছে। আমার যেটা এখন মনে হয়েছে, এই ছৌয়ে আমার সাধারণত প্রথম ইয়া ছিল যে ওখানে যে পালাটা হতো, হুম। যে কোনো একটা পালা আর কি, যে কোনো কাহিনী, সেটার একটা ঝুমুর ছিল। হ্যাঁ। ঝুমুর দিয়ে পালাটা, হ্যাঁ, মানে যে পালা করছে পালা করতে ঝুমুরটা বলে দিল, শুরু হয়ে গেল। মাঝখানে আরো কিছু কিছু ঝুমুর থাকতো আর কি, তো সেই ঝুমুরটাতে বলে দিত পালাটা কি হচ্ছে, তার বিষয়বস্তুটা, তার বিষয়বস্তুটা। আচ্ছা, আচ্ছা। মানে ঝুমুর গুলা বিষয় কেন্দ্রিক, হ্যাঁ। পালাটা ঝুমুর কেন্দ্রিক। আমার ছৌটা ছিল ঝুমুর কেন্দ্রিক। কেন্দ্রিক। এখন কিন্তু সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। অনেক সময় যে ঝুমুর দিয়ে শুরু হচ্ছে, সেই ঝুমুরের সাথে আমার নাচের কোনো সম্পর্ক থাকে না, বাজনার কোনো সম্পর্ক থাকে না, এখন সত্যিকারে যেটা বলছেন না। আমার এটা মনে হয়েছে আর কি। মনে হয় না, এখন ওটাই চলছে, মানে ওটাই চালান যাচ্ছে আর কি। মানে ধরুন প্রথমটা ঠিকই করে, ধরুন কার্তিক নাচ, কার্তিকের ঝুমুরটা করে, শুরু করেছে, শুরুটা করে কার্তিক মহাবীর এটা করে, কিন্তু তারপর কিন্তু ওই সব মিক্সিং গান চলে আসে। ওইখান থেকে এমন গান শুরু হলো যে গানের সিনেমার সাথে গান। নাচের কোনো সম্পর্ক নাই। এক, দ্বিতীয়ত আমার মানুষ নাচ থেকে, কিন্তু আমার যে শিল্পীর যে আর্থিক কাঠামো, আচ্ছা, সেই আর্থিক কাঠামোতে যে
মুখোশ, যে পোশাক আমরা ব্যবহার করি, যেটা আমাদের পরিপন্থী। এখনকার এখন আমরা অনেক সময় ও, হো, হো। মনোরঞ্জনের আসলে জন্য তুমি বলতে চাইছো যে এত মশলা, এত দামি মুখোশ, এত এত দামি মুখোশ, এত পোশাক। দামি পোশাকের কোনো প্রয়োজন নাই। যে তাহলে যদি আমার নাচটা ভালো হয়, যদি আমার পদক্ষেপ ভালো হয়, যদি আমার উপস্থাপনা ভালো না, হয়, তুমি একটা যদি অন্য ভাবো যে মুখোশটা যত ভালো করা যায় ততই ভালো, পোশাকটা যত ভালো করা যায় ততই ভালো। এটা কিন্তু এবং যারা ছৌ নাচের সংগঠক, যারা ছৌ নাচটা করাচ্ছেন, হুম, যারা বায়না করে নিয়ে আসছেন, এটা তারা যদি রেটটা একটু বাড়ায়, এটা বায়না পাড়ার জন্য এটা করছে সে। এখন ধরো এটা এখন ধরো 18,000, 20,000, 22,000 দিচ্ছে, সেই রেটটা যদি বাড়ানো হয়, না, শুধু বাড়ানো হলো হবে নাই। এইটাতে দুটো জিনিস আছে। আমার ছৌয়ের যেটা লোক ইয়াটা ছিল, লোকাঙ্গিক, লোক আঙ্গিক, মানে সহজ সরল জিনিস। লোক মানুষের যে ইয়া, ওটা একদম সাধারণ change মানুষের হ্যাঁ, জিনিস, সেই সাধারণ মানুষের সাধারণ জিনিস নিয়ে সাধারণ করবো। মানুষের জিনিস থেকে এটা কিন্তু দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে। এবং এই নাচটা এবং artistic এটা করছে রূপ আমার পেয়েছে। ছৌ শিল্পীরাই করছে। হ্যাঁ, অবশ্যই ঠিক, ঠিক। এবং এটা চায় নাই তো, দর্শকরা চায় নাই, মানে সহজলভ্য জিনিস নিয়ে করবো আমরা। নিচ্ছে। আমাকে কলকাতা মার্কেটিং করতে যাওয়ার দরকার নাই, নাই। সাধারণ ধুতি দিয়ে করবো, এবং ওটা পালক দিয়ে পোশাক বানাবো, নিজেরা বানাবো। আজও আমি হয়তো বলতে পারি যে ও ভালো মুখোশটা করছে আর ভালো পোশাকটা করছে, আর বীরেন যদি নাচে এবং ওই পোশাক নিয়েও নাচে, তবু বীরেনের নাচটাকেই সবাই ভালো বলবে। কার্তিক বাবু তাই। কার্তিক বাবুরও তাই। কার্তিক বাবুদের ওই আড়াল করার কোনো প্রয়োজন না, যে মুখোশ দিয়ে পোশাক দিয়ে তাকে আরো, তবে সেটাকে লোক ইয়া করার জন্য, আকর্ষণ করার জন্য হয়তো হতে পারে। এখন চলে আসে মানে এভিরিয়েন, অস্বীকার মানে- অস্বীকার করে লাভ নাই। দাদা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি, আমি যেটা সহজে জোগাড় করা যাবে হ্যাঁ, সেরকম উপকরণ নিয়ে বা অল্প মূল্যে, মানে আজকের জায়গায় বিনা মূল্যে বা অল্প মূল্যে হঠাৎ বা নিজেরা তৈরি করে, আজ যেখানে তাহলে আমরা সেটা আছি, বেশি মানুষ করতে পারে। এখন যে পরিস্থিতি আমাদের, মানে হ্যাঁ। যে জায়গায় এসেছি হুম। আর ব্যাক করে যাওয়া যাচ্ছে না এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমন জায়গায় মানে আমরা মানে প্রতিযোগিতা চলে এসছে। এখন কার্তিক কর্মকার যে মুখোশটা পরে নাচে, এই মুখোশটার দাম কত? না, আমরা সে পরীক্ষাটাও করি নাই। হ্যাঁ, বা সাহস হয়নি। করিনি। আমরা পরীক্ষাটা করি নাই, এই জন্য পাশে আমার বায়না কমে যাবে, ব্যাক হবার পাশে হ্যাঁ, আমাকে লোক ভয় লাগে। আসবে নাই, বা আমি বলেছেন। কিসে কম, আমি বলে কম দিচ্ছি। হয়ে যাব। কার্তিক আমাদের রয়্যাল ছৌ একাডেমির মেন প্লেয়ার, ম্যান নাচ হইয়া। ঠিক আছে? তো মানে হাসিও লাগে নিজেকে, 15টা আসর অন্তর হ্যাঁ, ড্রেস পোশাক চেঞ্জ করে। মানে ধরুন মাঘ মাস থেকে আমরা প্রোগ্রাম করছি, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, 5 মাস মানে অনবরত নাচ, একটা দিনও গ্যাপ নাই। তাহলে মাসে 2 বার চেঞ্জ করে, এবং ওর পোশাক আর মুখোশের দাম হুম। 10 পার হয়ে যায়। একটা সেটের একজন সাজে পুরা পুরা 10,000 মানে এখন এইটা করতে 10,000 যে plus। একটা জিনিস হয়েছে, একদিকে যেমন ছৌয়ের ইয়াটা বাড়িয়েছে, অর্থনীতিটা ইয়াটা খরচটা বাড়িয়েছে, বাড়িয়েছে। তার সাথে সাথে কিন্তু একদিকে আমি ছৌয়ের জনসাধারণ মানুষের কাছ থেকে, মানে সাধারণ মানুষ যে মানুষের ছোদল কাছ যে জিনিসটা গড়বো, ছিল, করতে পারি। সেটাকে আমি সোনার দল নতুন দল গড়িতে ভয় পাচ্ছে। হ্যাঁ ভাই, সরে আসে। সে আমার মানে সরে এসেছি, এটা এই মহড়া পোশাকটা আমি বানাতে পারবো করতে পারছি না, এটা করতে পারছি না। আমার নিশ্চয়ই এটা একটা কারণ বটে। হ্যাঁ, এবং এটা ভাইরাল নিশ্চয়ই এটার সাথে আমার সাথে একমত হবেন হুম, যে আমরা ওই বায়না পাওয়ার জন্য, লোকের মনোরঞ্জন করতে যেয়ে আমার নিজের মনোরঞ্জন, নিজের জায়গাটা আমরা ছাড়িয়ে আমার গেছি। পূর্বপুরুষের মনোরঞ্জন আমি ভুলে গেছি। এটা এখন আমাদের অস্বীকার করবে। এক, যে রঞ্জিত কার্তিক নাচে, দ্বিতীয়ত ও যে এই মহড়াটা কার্তিক উঠতে আমার খারাপ লাগে। হুম। মানে এটা মানে সেই বিভিন্ন জায়গায় কার্তিক কর্মকারের মুখোশটা সে দেখে আসছে, শশধর কালিন্দির মুখোশটা দেখে আসছে, যে ওইরকম একটা মুখোশ আমাকে বানাই দাও না। তো সাধারণ দলের ওটা দোষ কি? করছেন না। এখানে একটা জিনিস মানে লক্ষ্য হচ্ছে যে যারা বেশি মাইনে পায় হুম, তারা তারাই টেকায় রাখছে পার্টি, হ্যাঁ তারাই পার্টির টাকা পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না পাচ্ছে না। কেন? এই জন্য এই জন্য হ্যাঁ। বলছি। মানে ভালো কথা আপনি বলেছেন। এক,
ভালো কথা বলেছেন আপনি। দেখুন কার্তিক, দেখবেন হ্যাঁ, হয়তো অন্য জায়গায় যে হয়তো হ্যাঁ। পুরুলিয়ার বাইরে যে হয়তো পুরুলিয়ার বাইরে যে আমি দেখি না আপনারা কি এক করেন কালার চাই। আগে যে যেমন কালার ভীমের আলাদা থাকতো, তো অর্জুনের আলাদা থাকতো, বিভিন্ন কালার থাকতো, আমরাই দেখেছি ছোট ছোট। হুম, হুম। এখন এক কালার। এখন ব্যাপারটা কিরাত থাকছে। কিরাত কথাটার মানে শিকারি শিকারি বেশ। শিকারি এখন একদম একদম মানে ঝলমুলে না, ওটা রাজপ্রসাদ একটা এবার আমি মানে এখন মানে প্রস্তুতিটা বলে দিচ্ছি। ক্রিয়াটিনটা আর নাই। মানুষ আর দেখছে না, ঠিক আছে? এখন পুরো 3টে পালা লিখছে আমাদের বেঙ্গলে, ঝাড়খণ্ডে 4টে পালা লিখছে পুরো একদম, একটা আসলে ঠিক আছে? তাহলে মানে 3টা পালা আপনাকে বড় পালা দেখাতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু ক্রিয়াটিনটা তো ছোট পালা, হুম। ছোট পালা, ঠিক আছে? আর ক্রিয়াটিনের বেশি দাম, মানে ক্রিয়াট মডেলের অনেক দাম, হ্যাঁ, অনেক দাম। ক্রিয়াটিন মডেলের অনেক দাম। হুম। তাহলে দুজন, তাহলে ওই জন্য এখন কেউ ক্রিয়াটিন দিচ্ছেই নেই। আমার মনে ওই হয় ক্রিয়াটিনটা আমার গুরুত্বটা কমে গেছে। আমার মনে হয় আচ্ছা, আপনার ছৌ নাচটা মানে ছৌ নাচের খারাপ দিক, মানে খারাপ দিকে চালিত হচ্ছে আর কি মনে হচ্ছে? এক প্রথম হলো ঝুমুর, দ্বিতীয় অত্যন্ত বেশি দামের মুখোশ পোশাক, একদম এটা মানে ছৌ নাচের ক্ষতি করছে। এরপরে দেখুন শো শুরু হওয়ার শুরু থেকে আমার কথা শুরু হয়ে গেল, কথা শুরু বক্তৃতা, কথাটা অবশ্যই ছিল না, বক্তৃতা। ওটা এটা ইদানিং শুরু হয়েছে। ইদানিং শুরু। আমার মানুষ জনজাতির সংস্কৃতি যখন সংগ্রহ যখন তৈরি হয় তখনও এই শুরু হতে ছিল, তখনই আমরা বন্ধ করেছি। আচ্ছা, তারপরে ওই ভাষ্যকার পরবর্তী ভাষ্যকার, এই ভাষ্যকার কোনো প্রয়োজন নাই। যদি দেখেন মানুষ এত বোকা নয় যে ওটা বুঝতে পারে। বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই। আমরা মনে করি যে যারা বুঝতে পারবে না তারা অবশ্যই। বোকা বটে, এই তার জন্যই তোমার বলা। ঠিক। আমার বলাটার জন্য তার বলা নয়, অবশ্যই এটা তো মুখাভিনয় বটে, মুখাভিনয় বটে। শারীরিক ভাষায়। নাহলে নাচের মাধ্যমে নাহলে আমি কাহিনীটা প্রকাশ আমার যে করতে হবে। ইয়াটা এটা মুখোশ নৃত্য, হ্যাঁ। সেইখানে আমি ওটার মানে হুম, হুম। ইয়া করছি আর কি। আমি যেটা বলছি যে হ্যাঁ। এইটা বটে, সেইটাকে মানে তোমার মনে হচ্ছে যে এই ভাষ্যকারটা একদম totally মানে ছৌ নাচের ক্ষতি করছে। ক্ষতি করে, আচ্ছা, আর ক্ষতি করার দিক? ক্ষতি করার দিক আমরা দেখুন, আমরা যে সাজে সাজতে চাই হুম। সেই সাজেই থাকা উচিত। যেমন ওই কিরাতের কথাটা বললে, হুম, হুম। কিরাতের যে বনের একদম শিকারি। খাড়িয়া জাতের মানুষ, আমরা সাধারণ আমি সব এই কিরাত, তো আমার ইয়া মুখোশটা কি এমনি হবে? এরকম হওয়া উচিত? হয়তো বলে তো লোকে তাহলে নিবে না। আমি দেখেছি কলকাতায়, আমি গোপাল খুঁড়িকে একবার নিয়ে গেছিলাম শো করতে, কিরাত নাচটা করেছিল শেষে। তো উপস্থাপনা এত সুন্দর, তার সাথে সাথে ওই কিরাতিনের সাথে সাথে অন্য যে পশু পাখির যে কাজগুলো এত নিখুঁত, অবশ্যই। দেখে সবাই একবারে মানে মোহিত হয়ে গেছিল। মোহিত হয়ে গেছিল এবং স্তম্ভিত হয়ে গেল, সবাই বাহাবা দিয়ে। এটা অস্বীকার করিবার কিচ্ছু নাই। অবশ্যই। হয়তো আমার উপস্থাপনার কথা কোনো গন্ডগোল থাকে, যে এটা মানুষ ওটা ভাবতে হবে যে কিরাতিন শুধু নাচলেই হবে না, ওটার সাথে আমার আর কি কি আনতে হবে, আনুষঙ্গিক। কি চেঞ্জ করতে হবে, কিংবা তার নাচের ভঙ্গিমা চেঞ্জ করতে হবে, তার আদব কায়দার কিছু, তার চালিয়ে চলনের ইয়ার আরো তাকে নিখুঁত আচ্ছা, করতে হবে। আরো কি কোনো জিনিস আছে যেটা ছৌ নাচকে ক্ষতি করছে বলে মনে হচ্ছে? ক্ষতিকারক আমাদের আগে যে বাজনা ছিল, আচ্ছা, গুরু গম্ভীর্য আওয়াজ, গুরু গম্ভীর যে আওয়াজ, ঠিক একদম। আগে ঢোল, হ্যাঁ, ধমসা, ধমসা, সানাই, সানাই, কখনো কখনো চেরপেটি ব্যবহার হইতো, আর মদন বেড়ি ব্যবহার হইতো, সিঙ্গা ব্যবহার হইতো। এগুলা প্রায় সিঙ্গাটা উঠেই গেছে। ঠিক আছে। সিঙ্গা যদি বাজায় ছৌয়ে, তার যে কম্পন, আচ্ছা, তার যে ইয়াটা, তাকে আরো চতুর্গুণ মানে গুরুগম্ভীর করে দেয়। এটা তো আমার গুরুগম্ভীর নাচে বিরাটক
বীর রোশন না ওটা সত্যিকারই মানে এখন- এখনকার যে এই যে এখন- ঘংসাগুলি আওয়াজ হুম। এখন টিং 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 করে এখন ঘংসা, এটা বাজনা নয়, গম্ভীর যে আওয়াজ এই নেই এটা গম্ভীর নাই, ছৌয়ের বাজনা নাই। সত্যি এবং বাজনাটা শুরু হয় কি ওই ওই যে পঞ্চমে শুরু হলো একদম ইয়াতে জলদে, সেই ইয়াতে ওই চলেই গেল, মানে পুরো মানে পঞ্চমী স্পিডটা অনেক বেশি। পঞ্চমেই চলছে। এটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা ঠিক নয়। তার আমি দেখেছি এই ওর সাথে নিয়েও গেছি, গোপাল সোনের সাথে শুধু একটা মলমল থাকতো, একটা সাধারণ মুখোশ থাকতো, আর নাচ করতে হতো। গোটা আসরটা যেমন দোলছে, তার এত সুন্দর তার নাচ, এত তার ফিটিং, তার গোপাল মন্ডল গোপাল সোনি। তো তখনকার নাচ মানে কি এবং গোপাল মন্ডল আমি দেখি নাই কোনোদিন। লোকে যে ইয়া করে দেখতো, হ্যাঁ। যে যে ভক্তি শ্রদ্ধা সহকারে দেখতো এবং সেটাকে নিজের মনে করতো। এখন আমার মনে হয় শো দেখার পরে যেভাবে লোক একটা পালা হতো হে হে হা করে চলে গেল, আবার ইয়া হলো, এইটা কিন্তু ছিল না। এইটার অভাব দেখা দিয়েছে। হ্যাঁ, এইটার সাথে আমার ওটা একমত সামগ্রিক, হতো। এটা ওটা শুধু ছয়ে লয়, মানে সামগ্রিক একটা অবক্ষয়, সামাজিক অবক্ষয়। আমার সামাজিক একটা জিনিস। মানে একজন শিল্পী যে আছে নাচ করছে, এটা আমার আয়ের উপায়ও না, শুধু আয় করব তার জন্য না, এটা আমার শিল্প নৈপুণ্যকে একবারে চূড়ান্ত জায়গায় নিয়ে যাব সেটাও না। সেটা দরকার আছে, সেটা থাকবেও, এগুলা এর মধ্যেও করা যায়, কিন্তু এই জিনিসগুলো বাদ দিয়ে ওগুলা করা যায় আমার মনে হয়েছে, এবং ভালো করা যায়। এবং এগুলার জন্য আমরা সে যাই হোক। আলোচনা করেছি। এবং পালা, যেটা পালা 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 ছয়ের পালা, পালাগুলা আমরা যেটা আমাদের এখন বিশেষ করে আমাদের যারা দেবতা এবং অসুরের যুদ্ধ ছৌ এই নিয়েই বেশিরভাগ পালা তৈরি করছে। দেবতার অসুরের শুধু পালা নয়, অসুর নিধন, হ্যাঁ, অসুর নিধনটাই হইল ওর উদ্দেশ্য। পরিসমাপ্তি, এবং সেইটাই মূল কথা। তো আমরা যে অসুর দলের লোক, এই কথাটা আমরা ভুলে গেছি। আচ্ছা আমাদের পূর্বপুরুষরা ছিল অসুর, আজও আছে অসুর। এই কিছুদিন আগে মিলন অসুর, সুরেশ অসুর, তুমি তো দেখেছো, তাকে দেখাচ্ছি, দেখো এই অসুর মেয়েদের মানে সাথে অসুর বলে একটা সম্প্রদায় আছে। অসুর সম্প্রদায় আছে, তো আদিবাসী সম্প্রদায়। সে যাও। সে আমাদের মতো মানুষ, আমাদের মতো চেহারা, একই, কোনো তফাৎ নাই। আমরা- আমাদের সাথে যদি একসাথে মিলাই, আমার তো তফাৎ কিছু নাই, শুধু আমরা চালিয়ে পড়ে আমরা নিজের ভাগ করি। আচ্ছা, আমরা আমাদের পূর্বপুরুষ বলে। তোমরা যেভাবে ছৌ নাচটা করিয়েছো, আর এখন আমরা যেভাবে ছৌ নাচটা করেছি, অনেকটাই পরিবর্তন হয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন কোনো না কোনো দিক থেকে কিছুটা না কিছুটা হবেই, কম বেশি পরিবর্তন হবে কি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসই বদলায়, স্বাভাবিকভাবে ছৌ নাচটাও বদলাচ্ছে, কিন্তু এই বদলটা, আর একটা বদল লিখেছে, এই বদলটা হোক আমাদের ভালোর দিকে। ভালো দিক। আর একটা বদল আমরা করবো, আর একটা পুরানোটা চলবে কিনা আমাদের, যেমন- কিন্তু বদলে আমরা খারাপ করবো নাই, আরো ভালো করার আমরা চেষ্টা করবো, এবং সেটা করবো সবাই মিলেই করি। সবাই আর একটা যেমন দেখেছি, যেমন আমাদের কার্তিক নাচ, গণেশ নাচও দেখেছি, তো আগেও দেখেছি, না। এখনো দেখলি তো। তারপরে দেখছি গণেশ নাচতে নাচতে আরো 5টা কার্তিক ঢুকছে, তারাও আরো পরপর শুধু ডিগি বাজিয়ে দিচ্ছে, ও শুধু ডিগি বাজিয়ে দিয়া। তো এটা মনে হয় একটা এখন ইয়ায় দাঁড়ায় গেছে যে ও ভালো ডিগি বাজিয়ে দিচ্ছে, হ্যাঁ। তো শুধু ডিগি জগৎ দেওয়ার জন্য শো করা কি? এইখানে এই প্রশ্নগুলো আমার মনে দেখা দিয়েছে, সেই জন্য আজকাল আমার দেখতে ভালো লাগে না। আগে যে মানে আগে অতিরিক্ত যে বা অপ্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় উলফাবাজি, হ্যাঁ, এখন অপ্রয়োজনীয় জিনিসই বেশি ব্যবহার হচ্ছে, এটা সত্যি। এবং মানে ছয়ের প্রয়োজনে আছে, আমার যেটা যে- প্রয়োজন আর বাজি সেটা- দেখানোর জন্য আমরা যেটুকু দরকার, যেমন আমার ঝুমুরটা হলো, আমি তো বিভিন্ন পাড়া তৈরি করেছি, সেই পাড়ায় ঝুমুর দিয়েছি, ঝুমুরটা গাইলো, তার বাজনা শুরু হলো, উড়ান বাজনা হলো, ইয়া বাজনা হলো,
নাচ হইলো, তার যে দেখতে মাধুর্য, সেইটার এখন আমার মনে হয় অভাব হয়েছে, আমার কষ্ট হয়। অনেকের ভালো হয় যে এত সুন্দর নাচিল, তোমার বলে হয় নাচটা দেখতে ভালোই লাগলো, খারাপ লাগে নাই, ঠিকই আছে। তবে আমার এই জিনিসগুলোকে মানে ছোট ছোট কিছু মানে আমার আমার মন থেকে ভালো না লাগার দিক। আপনি যেহেতু ওই আগের দৃশ্যটা দেখে আসছেন, করে এসেছেন, হ্যাঁ, অবশ্যই খারাপ লাগা। তো আমারটাই যে ভালো এটা আমি আমি বলছি না, না, তবে কিন্তু এটা সেটা তো আমি ছিল। সামগ্রিক ভাবে হিসাব করে দেখেছি যে এটা আমাদের ভালোই ছিল। তো এবং এই যে বিদেশে যে সুনাম করা, এই যে কিন্তু মুখোশ পোশাকের জন্য যে সুনাম করেছে এটা না না কোনো না, তা নয় তা নয়, এখনো তা নয়। এই তো এখন আমরা মানে অনেকটা সময় আমাদের হইলেও আমরা আমাদেরকে শেষ করতে হবে। তো এই যে ছৌ নাচ, হুম। আমরা বিভিন্ন জায়গায় ছৌ নাচ করতে যাচ্ছি, হ্যাঁ। আমিও যাই। এর আর এই কার্তিক আমার দাঁড়াও, তো- কার্তিক বীরেনের ব্যাপার তো কিছু বলার নাই। হ্যাঁ, তুমি তো সবাই জানো, গোটা পুরুলিয়া জেলা, গাঁয়েগঞ্জে ধুলাউড়া আছে, গোটা রাজ্যে, গোটা দেশে এবং দেশের বাইরেও নাচ করছে। তাহলে ছৌ নাচের কিন্তু আসর বাড়িয়েছে।